বর্তমানে রাজ্য জুড়ে এসআইআর এর নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে। 2 থেকে 3টি কারণে অনেকের বাড়িতেই অলরেডি এই নোটিশ পৌঁছে গেছে। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত ডুপ্লিকেট ভোটার রয়েছেন বা ভুয়ো ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু এই যে এসআইআর এর নোটিশ ইআরওরা পাঠাচ্ছেন। দ্বিতীয়ত আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত মানুষরা ভোটার ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ করেছিলেন এবং যারা নিচের যে জায়গাটা ছিল 2000, আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর নিচে 2002 সালের প্রথম যে জায়গাটা ছিল, নিজের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এই জায়গাটা আপনার ফিল আপ করতে পারবেন। আর ডান দিকে দেখুন, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি আপনার বাবা মা বা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা এই সমস্তর মধ্যে কারো একজনের নাম থেকে থাকে তাহলে আপনার ডান দিকের সেকশনটা ফিল আপ করতে পারবেন। তো আপনারা যারা যারা এই যে জায়গাটি ফিল আপ করেননি, আপনারা ছেড়ে দিয়েছেন, সেক্ষেত্রে তাদেরকেও নোটিশ পাঠানো হচ্ছে। তো বোঝা গেল দুটো কারণ কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে 2025 সালে ম্যাপিংয়ের কাজ হয়েছিল আপনারা জানেন, যেখানে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদেরগুলোকে কিন্তু মিলিয়ে দেখা হচ্ছিল। আর যদি আপনার নাম মিলে যায় সেক্ষেত্রে তো আপনার কোনো সমস্যা নেই, আপনি শুধু ফর্মটা ফিল আপ করে জমা করলেই হয়ে যাবে। কিন্তু যাদের ক্ষেত্রে এই নামগুলো মেলেনি, ধরুন নিজের নামও মেলেনি, প্লাস তাদের বাবা মা বা তাদের পরিবারের অন্য কোনো সদস্য, তাদের নাম যেমন ঠাকুমা ঠাকুরদা, তাদের নামও কিন্তু ওখানে মেলেনি বা ডেটাবেসে কোনো তথ্য নেই। অর্থাৎ 2002 সাল বা 2025 সালের যে ম্যাচিংটা হয়েছিল সেখানে 2002 সালের কোনো তথ্য তাদের ফ্যামিলির পাওয়া যায়নি। ফলে এই ধরনের যারা সদস্য রয়েছেন তাদেরকেও কিন্তু সম্ভবত এই নোটিশগুলো পাঠানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নোটিশটা যদি আপনার কাছে পৌঁছে যায়, তাছাড়াও জানিয়ে দিই, ম্যাচিংয়ে নাম মিললেও যদি নির্বাচন কমিশনের তরফ থেকে সন্দেহ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়িতে নোটিশ যেতে পারে। আপনি ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও মনে হচ্ছে নির্বাচন কমিশনের যে এই ব্যক্তিটাকে যাচাই করার প্রয়োজন আছে, সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন আপনাকে নোটিশ পাঠাতে পারে। তো বোঝা গেল এই 2 থেকে 3 থেকে 4টি আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার বাড়িতে এই নোটিশ চলে আসে, এখন তো নোটিশ পাঠানোর কাজ অলরেডি চলছে আপনারা জানেন, সেক্ষেত্রে আপনাকে কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে এবং কত বয়স হলে, অর্থাৎ আপনার বয়স অনুযায়ী আপনাকে কী কী কাগজপত্র জমা করতে হবে, চলুন এক এক করে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আমরা জানবো, যদি আপনাদের কাছে কোনো রকম কোনো নোটিশ চলে আসে, ইআরওরা যদি নোটিশ পাঠায়, সেক্ষেত্রে কত সালে জন্ম হলে বা কবে জন্ম হলে আপনাদের জন্য কী কী কাগজপত্র দিতে হবে বা কাদেরকে কী কী কাগজপত্র দিতে হবে। তো প্রথমে আপনারা একটু নোটিশটা দেখে নিন। দেখুন, বলা হয়েছে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা voters.eci.gov.in ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন। সহায়তার জন্য নির্বাচকরা বিএলওদের সাথে যোগাযোগও করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। তো এই কাজগুলো অলরেডি আগেই হয়ে গেছে। 2002 সালের ভোটার লিস্টে আপনার বা আপনার পরিবারে কারো নাম আছে কিনা আশা করি আপনারা চেক করেছেন। যাদের যাদের নেই বা যাদের ডেটাবেসে কোনো তথ্য মিলছে না, যারা শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে জমা করেছিলেন, এবার কিন্তু তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। এবারে আমরা যেটা মূল আলোচনার বিষয়, যে যদি আপনার বাড়িতে নোটিশ আসে সেক্ষেত্রে আপনাদেরকে কী কী কাগজপত্র দিতে হবে। তো এটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। তো বয়স হিসাবে আমরা এক এক করে দেখব। আগে বয়সটা বুঝে নিই। দেখুন, বলা হয়েছে ভারতে 1/7/1987 সালের আগে যদি আপনার জন্ম হয় বা জন্মগ্রহণকারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কী কী লাগবে, জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। অর্থাৎ 1/7/1987 আগে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিজের যে ডকুমেন্ট, নিচে লিস্ট দেওয়া আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, নিজের যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনি জমা করলেই আশা করি আপনার সমস্যার সমাধান হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে ভারতে 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে জন্মগ্রহণকারী যারা রয়েছেন, অর্থাৎ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে, জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে। সঙ্গে দেখুন, বলা হয়েছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। অর্থাৎ লিস্ট থেকে আপনার তো একটা ডকুমেন্ট দিতে হবে, সঙ্গে আপনার বাবা অথবা মা যে কোনো একজনের একটা কিন্তু ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে যদি 1987 থেকে 2004 মধ্যে আপনার জন্ম হয়। আরেকটা ভাগে বলা হয়েছে, দেখুন, যে ভারতে যদি 2/12/2004 পর আপনার জন্ম হয় বা জন্মগ্রহণকারী যারা রয়েছেন, জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে যে কোনো একটি নথিপত্র দিতে হবে আপনার নিজের একটা, এই যে দেখতে পাচ্ছেন নিজের জন্য একটা,
সঙ্গে একইভাবে আপনার বাবার ডকুমেন্ট দিতে হবে, আবার একইভাবে আপনার মায়েরও কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে। বুঝতে পারছেন? যদি 2/12/2004 পরে আপনার জন্ম হয়, নিজের ডকুমেন্ট সঙ্গে বাবা এবং মা উভয়েরই ডকুমেন্ট জমা করতে হবে। পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে, তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা করতে হবে। বোঝা গেল? এরপরে দেখুন বলা হয়েছে ভারতের বাইরে জন্মগ্রহণকারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি লাগবে। বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের শংসাপত্র পেশ করতে হবে বা দিতে হবে। এরপরে বলা হয়েছে দেখুন, যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, সেক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র অর্থাৎ ভারতের যে নাগরিকত্বের সার্টিফিকেট আপনি পেয়েছেন সেটা যদি আপনার কাছে থাকে সেটা কিন্তু দিতে হবে। এবার ধরুন আপনার কাছে এটা নেই, সেক্ষেত্রে বাকি জন্ম হিসাবে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার কোন কোন ডকুমেন্ট লাগবে দেখুন, এখানে বলা হচ্ছে যে নথিগুলো জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো বা সামগ্রিক নয়। নিজের বাবা ও মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বপ্রত্যয়িত নথি জমা দিতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যে জেরক্স কপিটা দেবেন তাতে কিন্তু সই করে দিতে হবে, আপনাকে সই করবেন সঙ্গে তারিখ বসিয়ে দেবেন। তো বোঝা গেল, যদি বাবা মায়ের লাগে সেক্ষেত্রে বাবা মায়ের দেবেন, আর যদি শুধুমাত্র আপনার বয়স হিসাবে আপনার প্রয়োজন হয় তাহলে আপনারটা দেবেন। এবার ডকুমেন্ট দেখুন, 1 নম্বরে কি বলা হয়েছে, যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপকদের দেওয়া হয়েছে। তো আপনি যদি পেনশন পেয়ে থাকেন, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে চাকরি করতেন, তো এই ধরনের যে সার্টিফিকেট আপনার রয়েছে সেগুলো কিন্তু আপনারা জমা করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র কিংবা নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, পোস্ট অফিস, জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা বা কর্তৃক প্রদত্ত। 1/7/1987 সালের আগের যদি এই সমস্ত ডকুমেন্ট আপনার থাকে তাহলে এগুলো দিয়েও কিন্তু আপনারা এই ভেরিফিকেশনের কাজটা করতে পারবেন। এরপর 3 নম্বরে বলা হয়েছে দেখুন, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, অর্থাৎ যে বার্থ সার্টিফিকেট আর কি, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা যদি বার্থ সার্টিফিকেট আপনি পেয়ে থাকেন সেই রকম সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনারা সেটা দেখাতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। তো আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টও কিন্তু আপনি এই ভেরিফাইয়ে দেখাতে পারবেন, বা নোটিশ যদি আসে তাহলে পাসপোর্ট কিন্তু জমা করতে পারবেন। 5 নম্বরে বলা হয়েছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিক পাস কিংবা তার উপরের যদি কোনো রকম কোনো সার্টিফিকেট আপনার থাকে সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু দিতে পারবেন। 6 নম্বরে বলা হয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ যদি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে উপযুক্ত কর্তৃপক্ষ থেকে যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু আপনি জমা করতে পারবেন। 7 নম্বরে বলা হয়েছে বনভূমি আধিকারিক শংসাপত্র যদি আপনার থাকে তো সেটাও কিন্তু আপনি জমা করতে পারবেন। 8 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় অর্থাৎ জাতিগত শংসাপত্র, যেমন তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতির শংসাপত্র, যেটাকে ওবিসি বলেন, SC ST OBC, এই ধরনের সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনারা সেগুলো জমা করতে পারবেন। 9 নম্বরে বলা হয়েছে নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে সেটা কিন্তু আপনি আপনার যদি থাকে আপনি কিন্তু নিয়ে যেতে পারেন। 10 নম্বরে বলা হয়েছে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। 11 নম্বরে বলা হয়েছে দেখুন, কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র যদি আপনার থাকে সেটাও কিন্তু আপনি দেখাতে পারবেন। আধারের জন্য কমিশনের, আচ্ছা এই যে আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন। তবে বাকি এই যে গুরুত্বপূর্ণ 11টা ডকুমেন্টের কথা বললাম, এই 11টার মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু আপনার ভালোভাবে কাজে লাগবে। এগুলোর কথা ছেড়ে দিন, এগুলো দেখে লাভ নেই। মোটামুটি গুরুত্বপূর্ণ 11টার মধ্যে যে কোনো একটা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু নিয়ে চলে যাবেন। তো প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিলাম 2 থেকে 3টি কারণে আপনার বাড়িতেও কিন্তু নোটিশ আসতে পারে। আর নোটিশ যদি এসে যায় তাহলে আপনার জন্মসাল বা বয়স অনুযায়ী কাদের কী কী ডকুমেন্ট দিতে হবে লিস্ট দেখিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডকুমেন্টগুলো এগুলো নিয়ে আমরা যাবো কোথায়? দেখুন, আপনার বাড়িতে যদি নোটিশ আসে সেক্ষেত্রে আপনার ওই নোটিশে আপনার সমস্ত বিবরণ কিন্তু আগে থেকে দেওয়া থাকবে ডিটেলস। আর নোটিশের নির্দিষ্ট একটা জায়গাতে সেটাও মেনশন করা থাকবে যে আপনাকে কোথায় যেতে হবে, বা ধরুন আপনার যে বিধানসভা সেই বিধানসভার কোনো এক জায়গায় ক্যাম্প হচ্ছে, তো ওই ক্যাম্পে আপনাকে কবে যেতে হবে, কখন যেতে হবে, সেই সমস্তগুলো কিন্তু মেনশন করা থাকবে, সেই অনুযায়ী আপনাকে যেতে হবে। আচ্ছা, আপনার বাড়িতে যদি নোটিশ এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, মানে ডকুমেন্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যাতে ইমেজ কোয়ালিটিটা একটু ভালো আসে। আর আপনি চাইলে আপনার নিজস্ব যে গোপনীয় তথ্যগুলো, নাম ঠিকানা বলুন, সেগুলো আপনি হাইড করে দিতে পারেন। তাছাড়া আমাদেরকে পাঠালে আমরা নিজেরাও হাইড করে দেবো, আপনারা চিন্তা করবেন না, যাতে করে ভিডিওর মাধ্যমে অন্যান্য বন্ধুদেরকে আরও স্পষ্টভাবে বোঝানো যায়।
তো যদি আপনাদের কাছে নোটিশ আসে, যে ডকুমেন্টগুলোর কথা এতক্ষণ ধরে বললাম, এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যদি আপনার কোনো ডকুমেন্ট থেকে থাকে সেগুলো নিয়ে আপনারা ওই সমস্ত ক্যাম্পে চলে যাবেন বা ওই ঠিকানায় চলে যাবেন এবং যে সমস্ত নির্বাচন কমিশনের স্যারেরা থাকবেন, আধিকারিকরা থাকবেন, তাদেরকে দেখাবেন। যদি আপনি ভারতের উপযুক্ত ভোটার হয়ে থাকেন বা ভারতবাসী হয়ে থাকেন, আপনি যোগ্য ভোটার হন, তাহলে আশা করি ভেরিফিকেশানে আপনি যদি সঠিক উত্তর দেন তাহলে আপনার নাম এসআইআর লিস্টে উঠতে পারে। কিন্তু যারা জালি ভোটার রয়েছেন, ভুয়ো ভোটার রয়েছেন, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।